নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। সার্জিও গোরের বাংলাদেশ সফর, ঢাকা, দিল্লি, ওয়াশিংটন ত্রিভুজ, শেখ হাসিনার ফেরা নিয়ে বার্তা এবং তারেকের ভবিষ্যৎ, এই বিষয়গুলি নিয়ে আজকের আলোচনা। প্রথমে দেখা যাক আমেরিকার কি মানসিক কেন এলেন সার্জিও গোর বাংলাদেশের ঢাকা সফরে, সেটা দেখুন। আন্তর্জাতিক কূটনীতিতে অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রকৃত বিষয়বস্তু কখনো প্রেস বিজ্ঞপ্তিতে লেখা থাকে না। যৌথ বিবৃতিতে সাধারণত থাকে সৌজন্যের ভাষা, যেমন দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার হবে, সহযোগিতা বৃদ্ধি পাবে, গঠনমূলক আলোচনা হয়েছে, এই ধরনের বাক্য। কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিকের কাজ সেখানেই শেষ হয় না। তিনি খোঁজেন কারা বৈঠকে ছিলেন, কারা ছিলেন না, বৈঠক কতক্ষণ চলল, কোন পর্যায়ে দরজা বন্ধ হলো, এরপর কার মুখের অভিব্যক্তি বদলে গেল। এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় সরকারি বিবৃতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ আমরা ঠিক সেই দৃষ্টিকোণ থেকেই সার্জিও গোরের ঢাকা সফরকে বিশ্লেষণ করব। প্রথমে দেখা যাক যে কেন বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কেন্দ্র। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্র গত কয়েক বছরে দ্রুত বদলেছে। ভারত এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। চীন ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে তার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। মিয়ানমার অস্থিতিশীল, রোহিঙ্গা সংকট এখনো অমীমাংসিত। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন বাংলাদেশ কেবল একটি বাজার নয়, বাংলাদেশ এখন একটা জিও স্ট্র্যাটেজিক স্পেস। যে দেশ এই ভূখণ্ডে তার প্রভাব বাড়াবে সে পুরো উত্তর বঙ্গোপসাগরের কৌশলগত সমীকরণেও প্রভাব ফেলবে। তো এই সফরের যে সার্জিও গোর এলেন, এই সফরের সরকারি বিবৃতি বনাম স্থানীয় সূত্র সরকারি বিবৃতি একরকম নয়। এখানে বলা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। এখানে নতুন কিছু নেই। প্রায় প্রতিটি উচ্চ পর্যায়ের সফরের পর এই ভাষাতেই বলা হয়। কিন্তু স্থানীয় প্রশাসনিক সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তা যদি সঠিক হয়ে থাকে, এবং সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তার যে খবরগুলো আসছে সেই খবরগুলোতে দাবি হচ্ছে এক পর্যায়ে এখানে বৈঠকে বসেছিলেন সার্জিও গোরের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, এবং তাদের আলোচনা চলবার সময় এক সময়ে হুমায়ুন কবিরকে বাইরে পাঠানো হয়। এরপর প্রায় 20 মিনিট সার্জিও গোর এবং খলিলুর রহমান একান্তে আলোচনা করেন। এই তথ্য প্রকাশ্যে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে ঘটনাটি সত্য এবং এর কূটনৈতিক তাৎপর্য অনেক। কেন একান্ত বৈঠক? কেন হুমায়ুন কবিরকে সেখান থেকে থাকতে দেয়া হলো না, বার করে দেয়া হলো? কূটনীতিতে একান্ত বৈঠক অস্বাভাবিক নয়, তবে এর কারণ বিভিন্ন হতে পারে। প্রথম কারণ, সংবেদনশীল গোয়েন্দা তথ্য আদান প্রদান হতে পারে। দ্বিতীয়, অন্য কোনো রাষ্ট্র সম্পর্কে মূল্যায়ন। তৃতীয়, এমন রাজনৈতিক বার্তা যেটা সীমিত পর্যায়ের মানুষের মধ্যেই প্রাথমিক স্তরে রাখতে চাওয়া হয়। এই তিনটির কোনটি এখানে প্রযোজ্য ছিল সেটি আমরা জানি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে খলিলুর রহমান তিনি আমেরিকার অনেক কাছের মানুষ, আমেরিকার অনেক বিশ্বস্ত মানুষ, যেটা হুমায়ুন কবির নন।
সেই জন্যে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও তাকে ওই একান্ত বৈঠকে রাখা হয়নি। আন্তর্জাতিক কূটনৈতিক রীতিতে এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার নয়। এইবার আলোচনা, আর সবথেকে বড় কথা হচ্ছে সেই মিটিং থেকে বেরোবার পর সেখানে যখন সাংবাদিকরা যখন খলিলুর রহমানকে প্রশ্ন করতে থাকলেন, তার উত্তরে খলিলুর রহমান সঠিক জবাব, সমস্ত জবাব এড়িয়ে গেছেন। এবং আরও বড় কথা, তিনি একটা সময় রেগেও গেছেন সাংবাদিকদের ওপর, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষা, সেটা খুব একটা স্বাভাবিক লাগছিল না। আরও একটা কথা, সেটা হচ্ছে সার্জিও গোরের সম্মানার্থে নৈশভোজের আয়োজন করা হয়েছিল, কিন্তু তিনি সে নৈশভোজে যোগদান করেননি। কেন যোগদান করেননি এটাও কিন্তু খুব স্বাভাবিক ঘটনা নয়। তার মধ্যে দিয়ে কি তিনি এটাই বুঝিয়ে দিতে চাইছেন যে তিনি হাই হ্যালো কিংবা সামাজিকতা রক্ষা করতে আসেননি, তিনি কাজের কাজ করতে এসছেন? এখন এই কাজের কাজটা কি? এখানে সরাসরি কোনো সরকারি নিশ্চিতকরণ নেই, তবে সামগ্রিক ভূ রাজনীতি বিচার করলে বিষয়টি প্রশ্নের অপেক্ষা রাখে না যে আলোচনার মূল বিষয় কী ছিল। স্বাভাবিকভাবেই চীন। গত কয়েক বছরে বাংলাদেশে চীনের বিনিয়োগ ভীষণভাবে বেড়েছে, অবকাঠামো প্রকল্প বেড়েছে, বন্দর উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ প্রকল্প হয়েছে। চীনের অর্থনৈতিক উপস্থিতি এখন বাংলাদেশে খুবই দৃশ্যমান। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন চীনের সঙ্গে সম্পর্ক রাখলেও সম্পূর্ণ কৌশলগত নির্ভরতায় না পৌঁছে যায়, অর্থাৎ সেখানে যেন একটা ফারাক থাকে। এই উদ্বেগ শুধু বাংলাদেশের ক্ষেত্রেই যে আমেরিকার আছে তা নয়, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল সব ক্ষেত্রেই একই ধরনের কৌশল দেখা যায়। ধারণা করা হচ্ছে যে চীন থেকে যুদ্ধ বিমান ক্রয়, সমরাস্ত্র ক্রয়, ড্রোন কারখানা নির্মাণ, তিস্তা বাঁধ প্রকল্প, আরও বহুবিধ প্রকল্প নিয়ে আমেরিকা ক্ষুণ্ণ এবং ক্ষুব্ধ। ঢাকা সফরের নেপথ্যে তাহলে কি এখানে বলা হয়েছে যে গৌর তিনি কি বলতে চাইলেন, সার্জিও গোর, যে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করা এক ধীরে ফারাক রেখে, নইলে সমস্যা আছে। এটা তো একটা দিক চীন, আর এক দিক রয়েছে দিল্লি। ঢাকা সফরের নেপথ্যে কি দিল্লি আছে? কেন ভারত একটি সমীকরণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে? সার্জিও গোরের ঢাকা সফরকে যদি শুধুমাত্র বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টিতে দেখি, তাহলে ছবির একটা বড় অংশ অদৃশ্য থেকে যাবে। কারণ আজকের ইন্দো প্যাসিফিক কৌশলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হলো ভারত। গত এক দশকে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক শুধু প্রতিরক্ষা সহযোগিতায় সীমাবদ্ধ নেই। কোয়াড, সামুদ্রিক নিরাপত্তা, উন্নত প্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিনিময়, সরবরাহ শৃঙ্খল, সেমিকন্ডাক্টর এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করা, সব ক্ষেত্রেই আমেরিকা ভারতের সমন্বয় অনেক গভীর হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব বদলে গেছে। বাংলাদেশ এখন শুধু 17 কোটির একটি বাজার নয়, এটি বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, উত্তর পূর্ব ভারতের প্রতিবেশী এবং ভারত মহাসাগরীয় যে কৌশলগত প্রতিযোগিতা, তার একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড। এই কারণে সার্জিও গোরের ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক বিশেষ তাৎপর্য বহন করে। বৈঠকের বিস্তারিত বিবরণ কেউ প্রকাশ করেননি, কিন্তু ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সাক্ষাৎ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। ওয়াশিংটন বাংলাদেশের বিষয়ে দিল্লির মূল্যায়নকে গুরুত্ব দিচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে দুই দেশের মধ্যে
নিয়মিত পরামর্শ অব্যাহত রয়েছে। প্রশ্ন হলো, ভারতের নিরাপত্তা উদ্বেগটা কী? ভারতের উত্তর পূর্বাঞ্চল প্রায় সম্পূর্ণভাবে একটি সরু স্থলপথ শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের দ্বারা যুক্ত। মূল ভূখণ্ডের সঙ্গে বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি বাড়লে, বাংলাদেশের অবকাঠামোয় চীনের বিনিয়োগ ক্রমশই বাড়লে, বন্দর উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ যদি চীনের বাড়ে, এসব বিষয় নয়াদিল্লি দীর্ঘদিন ধরে কৌশলগত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। আর যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিও আজ অনেকটাই একই দিকে। ওয়াশিংটনের কাছে বাংলাদেশের প্রশ্নটি এখন কেবল ঢাকা ওয়াশিংটন সম্পর্কের বিষয় নয়, এটি বৃহত্তর ইন্দো প্যাসিফিক নিরাপত্তা স্থাপত্যের একটি অংশ। এই কারণেই সার্জিও গোরের সফরকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক হবে না, বরং এটিকে চারটি রাজধানীর সমীকরণ হিসেবে দেখা উচিত: ওয়াশিংটন, দিল্লি, ঢাকা, বেইজিং। এই চারটি রাজধানীর সিদ্ধান্ত আগামী কয়েক বছরে শুধু বাংলাদেশের পররাষ্ট্রনীতি নয়, সমগ্র পূর্ব ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্য প্রভাবিত করবে। আর এই কারণেই সার্জিও গোরের ঢাকা সফরের প্রতিটি বৈঠক, সরকারি হোক বা কূটনৈতিক হোক, স্বাভাবিক সৌজন্য সাক্ষাতের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। আমার মতে এই গুরুত্ব ভারতের এই অংশটি একটা বড় বিশ্লেষণ। এর সঙ্গে আরও খুব স্বাভাবিকভাবেই চলে এসেছে, যেটা দিল্লির সাউথ ব্লকে থেকে বিশেষ সূত্র থেকে আমি জানতে পেরেছি। সেটা হলো, শেখ হাসিনা প্রসঙ্গে একটি নীরব কূটনীতি চালাতে সার্জিও গোর ঢাকায় এসেছেন। এটা তার অন্যতম কারণ। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক মহলের কিছু অনানুষ্ঠানিক আলোচনায় এমন একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, যে যা এখনও কোনো সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি এবং যার স্বাধীন ও প্রকাশ্য প্রমাণও পাওয়া যায়নি। সেই আলোচনার মূল বক্তব্য হলো, বাংলাদেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নীরব পর্যায়ে, মানে বাইরে কোনো প্রকাশ নেই, বেশ কিছু ধরনের সমন্বয় বা বোঝাপড়া হয়েছে। সেই বোঝাপড়ায় শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান রয়েছে, তার ব্যক্তিগত নিরাপত্তা এবং বাংলাদেশে ফিরলে তার প্রধান রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণ কেমন হবে, সেখানে শেখ হাসিনার নিরাপত্তা কেমন হবে, তার দল আওয়ামী লীগকে সেখানে কেন সেখানে খোলা মাঠ তার দেয়া হবে কি না, এই সমস্ত ব্যাপারেই কিন্তু আমেরিকা এবং ভারত একটা সিদ্ধান্তে এসে গেছে। এবং যে সিদ্ধান্তের প্রেক্ষিতে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বলছেন, আমার ধারণা খুব দেরি হলেও নভেম্বরের মধ্যেই তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরবেন। এবং এই ফেরাটায় যাতে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই ব্যাপারে সার্জিও গোর বাংলাদেশকে নির্দেশ দিতে এসেছেন। এবং শুধু তাই না, তিনি পৌঁছবার পর যেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, এই মানে এটাকে কি বলবো, অনুরোধ বলবো না, এটাকে বলবো এই আদেশটাও দেওয়ার জন্যে বাংলাদেশে এসছেন সার্জিও গোর। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের অগ্রাধিকার হলো এই অঞ্চলে এমন পরিস্থিতি তৈরি না হওয়া যাতে বহিরাগত শক্তির প্রভাব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, এখানে রাজনৈতিক সংকট তৈরি হয়, এখানে ধর্মীয় সংকট তৈরি হয়, সেখানটায় এই সমস্ত কিছু
কাজ করেছে ভারত এবং আমেরিকা বাংলাদেশে শেখ হাসিনার পুনর্বাসনের রূপরেখা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে, এবং এই প্রেক্ষাপটেই শেখ হাসিনার নাম খলিলুর রহমানের কাছে এসেছে। খলিলুর রহমান, যার জন্যে ওই মিটিংয়ের পর তার মুখে খুব অন্ধকার দেখা গেছে, তিনি খুব একটা স্বাভাবিক যেন ছিলেন না। কেন স্বাভাবিক ছিলেন না? তার কারণ হচ্ছে এগুলো আমেরিকার সহজ বার্তা ছিল না, স্পষ্ট বলা যায় নির্দেশ ছিল। আমার কাছে যে সূত্র মারফত যে খবর এসেছে, ভারত এবং আমেরিকার যৌথ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে খলিলুর রহমানকে। তিনি যেন এই বিষয়টা নিয়ে ওখানে সেইভাবে দেখেন যে প্রথম কথা কিভাবে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার ব্যক্তিগত নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সেখানকার রাজনীতিকে অন্তর্ভুক্তিমূলক করতে হবে। তৃতীয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে সেই পরিবর্তন সামাল দেবে, কারণ এই নিয়ে যদি ওখানে কোনো গোলমাল হয়, সেই গোলমাল কিন্তু সামলাতে হবে বিএনপি সরকারকে, তারেক রহমান সরকারকে। যদি তারেক রহমান সরকার না মানতে চায় এই আদেশ, আমাদের কাছে খবর আছে সেই আদেশ যাতে মানতে বাধ্য করা যায়, তারেক রহমানকে সেই ব্যাপারটাও জানিয়ে দেওয়া হয়েছে। কি সেই ব্যাপার? সেটা হলো তারেক রহমান যদি এই সূত্র এবং আমেরিকার নির্দেশ মতো চলতে না চান, তাহলে বাংলাদেশে এই সরকারকে হটিয়ে সেখানে একটা অন্তত কিছুদিনের জন্য হলেও একটা সামরিক শাসন নিয়ে আসা হতে পারে, অথবা আবার এই সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি অন্তর্বর্তী সরকারও তৈরি হতে পারে। আর এই কথাগুলো শোনার পর থেকেই খলিলুর রহমানের রক্তচাপ বেড়ে গেছে। আমরা আগামী কয়েকটা দিন, আগামী কিছু দিন, অন্তত একটি মাস আমাদের খুব সতর্ক হয়ে অপেক্ষা করতে হবে। আগস্ট মাস পড়ে গেছে, আগস্ট চলে যাবে, ততদিনে বৃষ্টি থেমে যাবে। সেপ্টেম্বরে মোটামুটিভাবে বৃষ্টি কমে গেছে, এবং সেপ্টেম্বরের পরে অক্টোবর নাগাদ, সেপ্টেম্বর অক্টোবর খুব সম্ভব শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। এখনকার মতো এইটুকুই। ধন্যবাদ।